ডিপার্টমেন্টে দাঁড়িয়ে মহিতোষ বাবুর সামনে পরশুরামকে থাপ্পড় মারলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিখিনীকে ফোন করে শিবপ্রসাদ। তখনই শিখিনী বলতে থাকে, নিজের বইয়ের ব্যাপারটা নিজে বুঝে নাও, নিজে সবটা খুঁজে নাও, আমাকে আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে এইটা আশা করছি না। তখনই পরশুরাম বলতে থাকে, তুমি তুমি ভুলে যাচ্ছ শীতল, আমি তোমাকে কেন ফোন করেছি? তুমি বলেছিলে যে আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে, আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেছিলাম, তুমি সেটা দেবে বলেছিলে। তখন এই কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, হ্যাঁ এটা আমি বলতে পারবো না। এই বলে ফোনটা কেটে দেয় শীতল। তখনই শীতল ফোন কেটে দিয়ে বলতে থাকে, আমি এই ব্যাপারে তোমাকে কিচ্ছু বলতে পারবো না, সরি গো, এটার জন্য আই এম সরি। তাছাড়া তুমি আমার কাছে যেটা জানতে চাইছি আমি অবশ্যই বলতাম, কিন্তু এই ব্যাপারে আমার বলার কোনো আদেশ নেই, তাই আমি তোমাকে এই ব্যাপারটা কিছুতেই বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। এদিকে এদিকে দেখা যায় বলরাম পরশুরামকে বলতে থাকে, যে করে হোক আমাদের সবটা সবটা খতিয়ে দেখতে হবে, তা না হলে কি করে হবে বল? তটিনীকে তো আমাদের আমাদের ধরতে হবে, তাই না? যদি সত্যি সত্যি তটিনী এসবের সঙ্গে যুক্ত হয় তবে তো ওকে কোনোভাবে ছাড়া যাবে না, ও তো তোর আড়ালে থেকে দেশের অনেক বড় ক্ষতি করছে। তখনই পরশুরাম বলতে থাকে, বলরাম তুই কেন বুঝতে পারছিস না? আমি বিশ্বাস করি না তটিনী এরকম কাজ করতে পারে। এদিকে দেখা যায় বাসে উঠে পড়েছে তটিনী। লাট্টু ও পিকুকে সিটে বসে দিলে তখন লাট্টু বলতে থাকে, মাম্মি আমি দাঁড়িয়ে যাই, তুমি বসে পড়ো। তখনই তখনই দেখা যায় কথা শুনে তটিনী বলতে থাকে, না বাবা তুমি বসো, আমি আমি দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা হবে না, তুমি যখন বড় হবে ঠিক এভাবে নিজে উঠে গিয়ে মহিলাদের জায়গা ছেড়ে দেবে, ঠিক আছে? কিন্তু এখন তো তুমি বাচ্চা, তোমাকে আর উঠতে হবে না, আমি আমি দাঁড়িয়ে আছি। এরপরে দেখা যায় তটিনীর নজরে পড়ে যায় একটি ছেলে একটি মেয়েকে বারবার টিচ করছে। একটি মেয়ে বারবার ভয়াত্মক অবস্থায় সরে যাচ্ছে আর ছেলেটি মেয়েটির ঘাড়ে মুখ দেওয়ার চেষ্টা করছে। তখনই তটিনী দেখে ফেলে আর বলতে থাকে, এদেরকে এদেরকে শিক্ষা দিতে হবে, মেয়েটা হয়তোবা ভয় পাচ্ছে, ওর বাড়ি থেকে ওকে প্রতিবাদ করার কোনো শিক্ষা দেয়নি, তাই আমাকে আমাকে মেয়েটার হয়ে প্রতিবাদ করতে হবে। এবার আমি গিয়ে ওর সঙ্গে প্রতিবাদ জানাবো। এরপরে দেখা যায় তটিনী সঙ্গে পাশে থাকা মহিলাদের বলতে থাকে, একটু সরে যাবেন। এরপরে মেয়েটির সামনে গিয়ে বলতে থাকে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমাকে বাবা মা কোনো শিক্ষা দেয়নি যে লোকজন যখন তোমার সঙ্গে অসভ্যতাম করবে তখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? তখন এ কথা শুনে মেয়েটি বলতে থাকে, আসলে দিদি আমি আপনার কথা বুঝতে পারছি না। তখনই তটিনী বলতে থাকে, বুঝতে পারছো ঠিকই, কিন্তু বোঝার চেষ্টা করছো না। তুমি এভাবে ওই লোকটা তোমাকে অসম্মান করছে, তুমি কেন প্রতিবাদ করছো না? তুমি তো চাইলেই প্রতিবাদ করতে পারতে না। তখনই মেয়েটা বলতে থাকে, দিদি আমি কি করব বলুন, আমি তো ওনাকে দেখে ভয় পাচ্ছি। তখনই তটিনী বাসে থাকা লোকজনকে বলতে থাকে, একদম একদম আপনারা একদম আপনারা মাথা ঘামাবেন না, আপনারা যদি মাথা ঘামাতেন তবে এই মেয়েটা এতক্ষণ ধরে এরকম করে ইনসিকিউর ফিল করছে, কিন্তু আপনারা কোনোভাবে মেয়েটাকে সাহায্য করছেন না। এভাবে এভাবে যদি আপনারা ওর সঙ্গে ব্যবহার করেন তবে কি করে হবে বলেন? তখনই দেখা যায় তটিনী গুন্ডাগুলোকে বলতে থাকে, তোদের ঘরে কি মা বোন নেই যা এরকম করে বাসের মধ্যে মেয়েদের সঙ্গে অসভ্যতাম করছে? তখনই লোকটা বলতে থাকে, হ্যাঁ মা বোন আছে, কিন্তু ওর মতো মেয়ে তো আর আমাদের ঘরে নেই, তাই না? তাই আমরা আমরা যেটা করছি বেশ করছি, আপনি এখান থেকে সরে যান, আমাদের সামনে আসার চেষ্টাও করবেন না। তখনই তটিনী বলতে থাকে, ভুলে যাচ্ছিস আমি কে, আমাকে আমাকে হয়তো বা খবরের কাগজে দেখেছিস, আমি তটিনী গাঙ্গুলি, চাইলে যে তোর কত বড় ক্ষতি করে দিতে পারি তোর কোনো ধারণাই নেই, আমাকে আমাকে তুই চিনিস না। এরপরে গুন্ডাগুলো বলতে থাকে, ম্যাডাম অনেক লেকচার দিয়েছেন, আপনার লেকচার গুলো শুনতে আর ভালো লাগছে না, তাই প্লিজ এখান থেকে সরে যান, আমাদের কাজটা আমাদের করতে দিন। তখনই তটিনী বলতে থাকে, তোদের এখানে মেরে হাত ভেঙে দেবো, একদম মুখ ভেঙে দেবো বলে দিলাম। একটা মেয়েকে অসম্মান করার আগে তোদের তোদের 10 বার ভাবতে হবে, এমন অবস্থা করব মাথায় রাখিস। তখনই গুন্ডাগুলো বলতে থাকে, কোনো কিছু করতে পারবেন না, কোনো কোনো কিছু করতে পারবেন না, সেরকম সাহসী হবে না আপনার। তখনই তটিনী বলতে থাকে, আমি কি করতে পারি আর কি করতে না পারি তুই এবার দেখবি। এরপরে মেয়েটিকে বলতে থাকে, শোনো বোন, এভাবে এভাবে চুপ করে থাকবে না, কখনো চুপ করে থাকবে না। এই বলে গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে তটিনী। গুন্ডাগুলোকে থাপ্পড় মারলে গুন্ডাগুলো তটিনীর হাত ধরে ফেলে আর বলতে থাকে, ম্যাডাম এই নরম হাত দিয়ে আমাদের সঙ্গে লাগতে আসবেন না, আমাদের হাতটা প্রচন্ড শক্ত, সারাক্ষণ এই এই কাজগুলো করে বেড়ায়। এরপরে দেখা যায় মেয়েটা বলতে থাকে, দিদি এভাবে এভাবে ওদের সঙ্গে ফাইট করবেন না, ওরা ওরা খারাপ, ওরা আমাদের আমাদের অন্য সময় অন্য সময় বাসের মধ্যে আবার অসভ্যতাম করবে, আমাদের তো প্রত্যেক দিনই যাতায়াত করতে হয়, তাই না? তাই আমরা ওদের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাই। তখনই
তটিনী বলতে থাকে, কেন ভয় পাবে? তোমার ফ্যামিলি থেকে শেখায়নি যে কাউকে দেখে কখনো ভয় পাবে না, কখনো ভয় পাবে না তুমি? তখনই তখনই মেয়েটা বলতে থাকে, হ্যাঁ শিখিয়েছে, আমাদের আমাদের শিখিয়েছে যদি কোনো জায়গায় কোনো বিপদ দেখো সেখান থেকে চলে আসবে, সেখানে দাঁড়াবে না। কিন্তু আমরা আমরা তো সেটা শিখেই বড় হয়েছি, তাই না? এটা তো বিপদ, এই বিপদ কেন নিজেরা যেতে খারাপ নিব? তখন এই কথা শুনে তটিনী রেগে যায়। এরপরে গুন্ডাগুলো তটিনীর সঙ্গে খারাপ ব্যবহার করলে তখন তটিনী গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে আর বলতে থাকে, তোরা তোরা আমাকে চিনিস না, আমি আমি তটিনী গাঙ্গুলি। তটিনী গাঙ্গুলির সঙ্গে পেরে ওঠা এতটাও সহজ নয়। এরপরে লাটু পিকু বলতে থাকে, এসব কি হচ্ছে মাম্মি? এখানে কেন এই লোকগুলোর সঙ্গে ফাইট করছে আমি বুঝতেই পারছি না। মাম্মি তো একজন অফিসার, তাই বলে এভাবে ফাইট করবে? যদি গুন্ডাগুলো মাম্মিকে মারে, পা তো এখানে নেই, মাম্মিকে একা পারবে? তখন এই লাটু বলতে থাকে, হ্যাঁ রে দিভাই, মাম্মি পারবে, মাম্মির কিচ্ছু হবে না, মাম্মি মাম্মি পারবে, মাম্মি তো একজন অফিসার, তাই না? পায়ের মতো মাম্মিও একজন পরশুরাম, তাই মাম্মিকে ওরা হারাতে পারবে না, তুই একদম একদম চিন্তা করিস না। এরপরে দেখা যায় লাট্টু পিকু দাঁড়িয়ে থেকে সবটা দেখছে। তখন তটিনী গুন্ডাগুলোকে মারতে থাকে আর বলতে থাকে, তোদের এত বড় সাহস, মাজাতকে এভাবে অপমান করছিস? ওরা হচ্ছে মায়ের জাত, মেয়েরা মায়ের জাত, মায়ের জাতকে কখনো কখনো এভাবে ছোট করতে নেই, জানিস না? কখনো ছোট করতে নেই এদেরকে। তারপরেও কেন এরকম অসভ্যতামো করছিস? তখনই বাসে থাকা লোকজন বলতে থাকে, দিদি ওদেরকে ওদেরকে শিক্ষা দিন, আমরা আমরা ওদের কিছু বলতে পারি না, আমাদের পরিবার থেকে সেই সাহসটা আমাদের দেয়নি, তাই আমরা কিছু করতে পারি না, কিন্তু আপনি আপনি প্লিজ ওদেরকে মারুন। এই বলে দেখা যায় গুন্ডাগুলোকে বাসের সবাই মিলে মারতে থাকে আর মারতে মারতে বাস থেকে নামিয়ে নেয় আর বাস থেকে নামিয়ে নিচে নিয়ে গিয়ে মারতে শুরু করে। তখনই তটিনী বলতে থাকে, একদম একদম ভয় পাবেন না, এরকম করে ভয় পেয়ে কখনো কোনো কিছুর সমাধান হয় না, এদেরকে এদেরকে এরকম করে মারতে হয়, এরা হচ্ছে ডাস্টবিনের কীট, ওদের যদি ডাস্টবিনের কীট ভেবে ফেলে না দিয়ে মাথায় তুলে রাখা হয় তবে ওরা সবসময় প্রতিনিয়ত মেয়েদের অসম্মান করে যায়, আর মেয়েদের অসম্মান কোনো মেয়ে মানতে পারে না, সেটা সেটা আপনারা প্রমাণ করে দিন। এরপরে মেয়েটাকে বলতে থাকে, তোমার একটাই কাজ, তুমি এরপর থেকে সবার সামনে মাথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখবে, কেউ যদি তোমাকে এভাবে অপমান করে তাকে তাকে শিক্ষা দেওয়ার স্বপ্ন দেখবে, শিক্ষা দেবে, বুঝতে পেরেছো? এদিকে এদিকে দেখা যায় যেখানে কাহিনীকে রাখা হয়েছিল ঠিক সেখানে চলে এসেছে পরশুরাম ও তার টিম। সেখানে এসে ডক্টরদের বলতে থাকে, কাহিনী যে অ্যাডমিট হয়েছিল তার ব্যাপারে সমস্ত ডিটেলস আমার চাই। তখনই ডক্টর বলতে থাকে, আসলে ব্যাপারটা বেশি একটা ইমার্জেন্সি ছিল না বলে আমরা আমরা কোনোভাবেই কোনো অ্যাডমিশন নিইনি, এখানে কোনো রকম কোনো ডিটেলস নেই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। মহিতোষ বলতে থাকে, এসব কি বলছেন আপনি? এটা একটা হসপিটাল, যদি কোনো কোনো ছোটখাটো বিষয়ে কেউ আসে তারও ডিটেলস নেওয়া হয়, আর আপনি বলছেন এখানে আপনারা কোনো ডিটেলস নেননি, এটা আবার কেমন কথা? এরপরে দেখা যায় ডক্টররা বলতে থাকে, আসলে আসলে আমরা তো অতটা ভাবিনি, উনি হঠাৎ সেন্সলেস হয়ে পড়েছিল প্লেনে, তাই ওখান থেকে প্লেন থেকে সোজাসুজি এখানে আনা হয়। এরপরে ওনার ওনার কিছু ট্রিটমেন্ট করানো হয়, তারপরে উনি চলে যায়। আমরা তো জানতাম না যে এরকম ঝামেলায় পড়তে হবে, তাই না? তবে তো সমস্ত ডিটেলস নিয়ে রেখে দিতাম। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমি এসবের কিচ্ছু জানি না, এটার জন্য আপনাদের আপনাদের শাস্তি পেতে হবে। আপনারা একটা পেশেন্টের কোনো ডিটেলস না রেখে তাকে তাকে ভর্তি করিয়ে তার সমস্ত ট্রিটমেন্ট করলেন, আবার তাকে ছেড়েও দিলেন, এটা এটা কিভাবে সম্ভব হতে পারে? সেটাও আমি দেখবো। আপনাদের সবাইকে জবাবদিহি করতে হবে, এটার জন্য আপনাদের সবাইকে জবাবদিহি করতে হবে। এরপরে দেখা যায় ডক্টররা বলতে থাকে, আমরা কিছু বুঝতে পারছি না, আপনারা কেন এখানে এসেছিলেন? এরপরে পরশুরাম বলতে থাকে, আচ্ছা কাহিনী কি একা এসেছিলেন নাকি ওনার সঙ্গে কেউ ছিলেন? তখনই ডক্টর বলতে থাকে, ওনার সঙ্গে তো দুজন ছিলেন, একজন একজন পাইলটের পোশাক পরেছিলেন আর একজন মহিলা। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, পাইলট সে তো বিক্রম, আর মহিলা সে কে? তখনই দেখা যায় ওখানে থাকা আরেকটি ডক্টর বলতে থাকে, আসলে আসলে যখন যখন ওই পাইলটটা আসছিল তখন আমি ওনাকে নাম ধরে ডাকতে শুনেছিলাম, মহিলাটিকে উনি নাম ধরে ডাকছিলেন। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, কি নাম ধরে ডেকেছিলেন বলতে পারবেন? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ তটিনী। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। এদিকে তটিনী মুখার্জি বাড়িতে এসে অক্ষয় তৃতীয়া পালন করছে, সেখানে ঠাকুরের সামনে বসে গান করছে তটিনী। এরপরে সবাই মিলে গান করছে, তখন আয়ুষী মনে মনে কাঁদছে আর বলছে, আমার এই দিনটা দেখার জন্য আমি নিজেই দায়ী। আজকে যদি আমি আমি ছোট ভাইয়ের কথা আগে থেকে শুনতাম তবে আজকে আমাকে এতটা কষ্ট সইতে হতো না। আজকে আজকে আমার ভবিষ্যৎটা অন্যরকম হতে পারতো। আমি নিজের দোষে
এরকম একটা ভুল করেছি, নিজের দোষে আমাকে এভাবে পস্তাতে হচ্ছে। এদিকে দেখা যায় পরশুরাম তটিনীর নাম শুনে ডক্টরের কলার চেপে ধরে আর বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, আপনারা কেন এইসব ভাবে এইসব কিছু করছেন বলুন তো, কেন এই মিথ্যে নাটকটা সাজাচ্ছেন? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ আমরা শুনেছি, ওখানে ওখানে ওই লোকটি তটিনী বলে ডাকছিল, এটাই ফ্যাক্ট। আর আপনি যদি বিশ্বাস না করেন তবে আমাদের করার কিছুই নেই। তখনই তখনই দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, পরশুরাম একদম একদম এরকম ব্যবহার করবে না, বিহেভ ইউর সেলফ, নিজের নিজের ব্যবহার ঠিক করো, এরকম করে ব্যবহার কেন করছো বলো? আমাদের আমাদের এটা মানায় না। যেটা যেটা সত্যি ওনারা সেটাই বলেছে, আমরা সিসিটিভি ফুটেজ দেখবো, সেখানে যদি তটিনী না থেকে অন্য কারোর নামও তো তটিনী হতে পারে, তাই না? এরপরে দেখা যায় পিকু ফোন করে আর বলতে থাকে, পা তুমি কখন আসছো? তখনই লাট্টু বলতে থাকে, পা এখানে না সবাই মিলে অক্ষয় তৃতীয়া পালন করছে, মাম্মি তো গান করছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তখনই তখনই পিকু বলতে থাকে, পা তাড়াতাড়ি আসবে তো? এখানে এখানে সবাই মিলে মজা করছে, হই হুল্লোড় করছে, সবকিছু হচ্ছে, তবে তুমি কেন একা একা ওখানে আছো? প্লিজ এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এরপরে পরশুরাম বলতে থাকে, ঠিক আছে মা, আমি আসবো, কিন্তু আমাকে এখন ফোনটা রাখতে হবে, আমি একটা কাজে আছি। তখনই লাট্টু বলতে থাকে, পা পা একটু তাড়াতাড়ি এসো না, সবাই মিলে অনেক দেখো মজা করছে, তুমি তুমি এলে ভালো লাগবে। তখনই পরশুরাম বলতে থাকে, চিন্তা করো না পা, আমি আসছি, আমি একটু পরে চলে আসবো, তোমরা ওখানে ওখানে সবাই মিলে এনজয় করো। তোমার মাম্মি কি করছে? তখনই দেখা যায় লাট্টু বলতে থাকে, মাম্মি তো অক্ষয় তৃতীয়ার পুজো করছে, ও মাম্মি তো গান করছে, সবাই মিলে গান করছে, শোনো। এবারে ফোন দিয়ে গান শোনাতে থাকে লাট্টু। তখনই তখনই শিবপ্রসাদ বলতে থাকে, এটা কি করে সম্ভব? তটিনী তটিনী ওখানে গান করছে আর ওনারা বলছে তটিনী এখানে এসেছিল, তবে তবে কি করে এটা হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, এটার মানে কি? তবে কি কোনো নতুন ষড়যন্ত্র চলছে? সেটা সেটা আমাকে উদ্ঘাটন করতেই হবে। তটিনীকে এই ষড়যন্ত্রের জাল থেকে আমাকে বের করতেই হবে। এভাবে তটিনী কোনোভাবে ষড়যন্ত্রের জালে বিছিয়ে পড়তে পারে না, ওকে যে করে হোক আমাকে রক্ষা করতে হবে। আমি আমি যদি ওকে রক্ষা না করি তবে কি করে ও পার পাবে বলতো? এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, পরশুরাম এবার কি করবি? এবার তো তটিনীর বিরুদ্ধে একের পরে এক এক প্রমাণ এসে চলেছে, তুই যদি এবারও তটিনীকে ছেড়ে দিস তবে কিন্তু স্যার আমাদের ডিপার্টমেন্টে জবাবদিহি করতে হবে। তখনই পরশুরাম বলতে থাকে, আমি নিজে নিজে এটা দেখবো, কি করে তটিনী এখানে আসে। স্যার আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই, ওনাদের বলুন আমাদের যেন সিসিটিভি ফুটেজ দেখতে দেয়। এদিকে এদিকে কর্ণ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এসেছে। তখনই প্রেস মিডিয়া সবাই ঘুরে ধরে আর বলতে থাকে, স্যার সত্যি করে বলুন তো, আজকে তো আপনি জামিন পেলেন, আগামী হিয়ারিং এ কি আপনি সত্যি সত্যি ছাড়া পেয়ে যাবেন, নাকি নাকি আবার আপনাকে ঢুকতে হবে? আমরা কি ভাববো যে আপনি সত্যি ক্রিমিনাল, নাকি আপনি একজন ভদ্রলোক? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি একজন ভদ্রলোক, আমাকে আমাকে এভাবে ফাঁসানো হয়েছে, আর আমি আমি এটা কিছুতেই বরখাস্ত করব না, আমি নিজেকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব। আপনারা একদম ভাববেন না, আগামী হিয়ারিং এ আমি একদম বেকসুর খালাস পেয়ে যাব, এটা আমি আপনাদের কথা দিচ্ছি, তাই আপনারা একদম চিন্তা করবেন না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে ফোন করে আর বলতে থাকে, আমি আমি জেল থেকে বেরিয়ে এসেছি, এবার এবার খেলাটা আরো এগিয়ে যাবে। আপনি আপনি বুঝতে পারছেন মিস্টার জিৎ মুখার্জি, আপনি যেভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন সেরকম করে রং পাল্টাবেন না। যদি নিজের ভালো চান তবে আমাদের আমাদের সঙ্গে থেকে কোনো সময় সরে যাবেন না। আমাদের আমাদের সঙ্গে থেকে সরে গেলে, হাত ছেড়ে দিলে তবে কিন্তু আপনাকেও মরতে হবে, ঠিক যেভাবে পরশুরামকে ঘেরা করে ধরা হয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। জিৎ বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আপনাকে আপনাকে কে বেল করালো শুনি? তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে যে বেল করাক না কেন সেটা ম্যাটার করছে না, কিন্তু কিন্তু মাথায় রাখবেন, এবার কিন্তু কর্ণ চ্যাটার্জি বেরিয়ে এসেছে, এই যুগের কর্ণ এবার কিন্তু কাউকে কাউকে ছাড়বে না। তখনই নন্দিনী বলতে থাকে, কাকাই আর কে ফোন করেছে? কর্ণ চ্যাটার্জি, আমাকে দাও। এরপরে দেখা যায় এই কথা শুনে নন্দিনী ফোনটা নিয়ে বলতে থাকে, চিন্তা করবেন না, সবকিছু শুরু হয়ে গেছে, খেলাটা অতি শীঘ্রই শুরু হয়ে গেছে, আপনি এখন প্লিজ কিছু করবেন না, আর কটা দিন, তারপরে এমন খেলা মোক্ষম চাল চালবো না, আপনি আপনি বুঝতেও পারছেন না। এবার আমাদের হাতে একটা একটা মোক্ষম অস্ত্র এসেছে, সেটা দিয়ে সবাইকে ঘায়াল করব। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। জিৎ বলতে থাকে, তুই এসব কি বলছিস? তখনই নন্দিনী বলতে থাকে, চিন্তা করবেন না, আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো। আসলে আসলে আমার কাকুমণিটা তো এখনই নিজের খেলাটাও ঘুরিয়ে ফেলেছে না, তাই তো ওনাকে আর কোনোভাবে কিছু বলা যাচ্ছে না। এরপরে তটিনীর কথা বললে ঠিক তখনই দীপালি এসে বলতে থাকে, তুই তটিনীর নামে কি বলছিলি? এদিকে
এদিকে দেখা যায় তটিনীকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসে পরশুরাম। সেখানে এলে তখন তটিনী বলতে থাকে, আমাকে এখানে কেন ডেকে এনেছো? তখনই সৌরভ বলতে থাকে, তোমার এখানে একটা জেরা করা হবে। এরপরে ছবিগুলো দেখিয়ে তটিনীকে দেখাতে থাকে মহিতোষ বাবু। তখনই তটিনী বলতে থাকে, বিশ্বাস করো, এটা আমি নয়, এটা এটা কোনোভাবে একটা কোইন্সিডেন্স তৈরি হচ্ছে এখানে। এটা সবটাই মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি বিশ্বাস করো না? তুমি আমার কেসটা তুমি দেখবে, বলো, তুমি তুমি তদন্ত করে আমাকে আমাকে রক্ষা করবে। তখনই পরশুরাম বলতে থাকে, আমি পারবো না, আমি তোমার কেসটা দেখতে পারবো না, আমার এটা এটা কিছুতেই হবে না। ঠিক তখনই তটিনী পরশুরামকে থাপড় মারে আর বলতে থাকে, তুমি কেন এটা পারবে না? তোমাকে পারতেই হবে। তুমি তুমি তোমার ওয়াইফকে ভালোবাসো না? তখনই পরশুরাম বলতে থাকে, ভালোবাসি বলেই তো আমি এটা করতে পারবো না।